বিএনপি নেতা কর্মীদের একজোট হয়ে জনগণের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রোববার রাত ৮টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য দলীয় প্রধানের লন্ডনে যাওয়ার আগে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সাক্ষাৎ। প্রায় ১ ঘণ্টা শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। ফিরোজা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি। এবং বিএনপি মহাসচিব আরও জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা সবার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। বিএনপি মহাসচিব জানান, নেতাকর্মীদের দেশবাসীর পাশে থাকার নির্দেশও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা ৪ মামলায় বাতিল থাকছে। রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে রোববার হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নিষ্পত্তির অপেক্ষায় আরও 18টি মামলা। এবার তিনি সময় সুযোগ মতো দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় 4টি মামলা করেন এক ব্যবসায়ী। বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন হলেও 19 বছরেও শেষ হয়নি বিচার। অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর 23 অক্টোবর শুনানি শেষে মামলা বাতিলের রায় দেয় উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, চাঁদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এফআইআর এর তার নামও ছিল না, পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে 82টি। এর মধ্যে গত 5 মাসে 64টি থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন রয়েছে 18টি মামলা, এর মধ্যে সাজাপ্রাপ্ত 3টি। এ অবস্থায় তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবীরা বলছেন, বাকি মামলা থেকে আইনি পথেই মুক্ত হবেন তিনি। এরপর সময় সুযোগ মতোই দেশে ফিরবেন। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর যান লন্ডনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ বিএনপি তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্য 14 দিনের সফর শেষে দেশে ফিরে নিজেদের আত্মসমালোচনা করে তিনি কথা বলেন। সেই সাথে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার আশা প্রকাশ করেন। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জানান, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে। ফ্যাসিবাদী শক্তি আবারও যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। বলেন, নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি,
তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। রংপুরে আবু সাইদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে সেমিস্টার ড্রপ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী শনিবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত ৫৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এছাড়া তদন্তে আরও ১৫ শিক্ষার্থী সম্পৃক্ততা পাওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু কেউ এর জবাব দেয়নি। সভায় ওই ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ৩৩ জনকে ২ সেমিস্টার এবং ২৩ জনকে ১ সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত হয়। এদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। ওই সময় ছাত্রলীগের নামধারী শিক্ষার্থী ছিলেন, ছাত্রলীগের কমিটির একটা লিস্ট ছিল, তারা সবাই এই ব্যাপারে জড়িত ছিলেন। সকল শিক্ষার্থীকে জিম্মির মধ্যে রেখেছিলেন, যাতে শিক্ষার্থীরা, আপনার জানেন আবু সাইদ কিন্তু ক্যাম্পাসের এই পাশে ছিলেন না, আবু সাইদ ক্যাম্পাসের উল্টা দিকে ছিলেন। সেই দৃষ্টিকোণটা আপনাদের, তা আমরা অরিজিনাল শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারতাম শুধু সাথে ত্রাসের কারণে। সব রাজনৈতিক দলের মতামত নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি সাংবাদিকদের জানান, শিগগিরই এ বিষয়ে অগ্রগতি জানানো হবে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ১৬ বছরের সব দুর্নীতি, অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শফিকুল আলম আরও জানান, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত করছে পিবিআই। সাইবার সুরক্ষা আইন নিয়ে সব পক্ষের মতামতকে গুরুত্ব দেবে সরকার। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিটিভি সংবাদ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। বলেন, ৫ মাসে গণমাধ্যম যতটুকু স্বাধীন রয়েছে তা আগে কখনোই ছিল না। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে শেখ হাসিনার পালানোর ঘটনা যুক্ত করা হয়েছে। রয়েছে আওয়ামী লীগের গত ৩টি বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট ও গুম খুনের তথ্য। ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন ও বন্দনা বাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এনসিটিভি। অন্যদিকে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের অনেক ঘটনা থাকছে পাঠ্য বইয়ে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন। বিশেষজ্ঞদের অভিযোগ, গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে, মুক্তিযুদ্ধের যার যা অবদান এবার পাঠ্য বইয়ে সেটিই থাকছে। স্বনামখ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, তারা যেমন ছিলেন তেমনি মুক্তিযুদ্ধের সূচনাকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ২৬ এবং ২৭ তারিখে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ছাত্র জনতার ওপর পতিত সরকারের বর্বরচিত হামলার ঘটনাও রয়েছে। ভোটাধিকার হরণ, গুম খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের নতুন গৌরব গাথা নামে একটি প্রবন্ধের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে আছে, সেটা আমাদের এই জুলাই বিপ্লব কে কেন্দ্র করে যে লেখাটি হয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আছে। গবেষকরা বলছেন, এসব বিষয় সংযুক্ত করায় মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে ছাত্র জনতার অবদানকে, ঘৃণা জানাবে স্বৈরাচারকে।
এই শহীদদের বীরগাথা প্লাস যারা এখন জীবিত আছে তাদের মুখের কথা শোনা এবং সেগুলা গল্প আকারে ছোট ছোট আকারে তুলে ধরা, যারা হাসপাতালে ভর্তি আছে যে সকল শহীদ, যেমন যে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, যে দেশপ্রেমের যে অসাধারণ কিছু উদাহরণ আছে বাচ্চাদের। আগামী বছর পাঠ্য বইয়ে আরও প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 18 কোটি মানুষ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে সে অধিকার ফিরিয়ে দিতে চায় নির্বাচন কমিশন। রোববার ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ উদ্বোধনে সিসিএএমএম নাসির উদ্দিন এ কথা বলেন। আর মানুষের অনাস্থা কাটাতে কাজ করছে এসি, বলছেন কমিশনার সানাউল্লাহ। আমাদের ভোটার সংখ্যা গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন প্রায় 18 লাখ ভোটার যুক্ত হয়ে ভোটারের সংখ্যা বর্তমানে 12,36,83,512 জন। বাদ পড়া ভোটারদের তালিকায় যুক্ত করতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। এই উপলক্ষে রোববার রাজধানী নির্বাচন কমিশনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, জনগণ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনা দূর করতে চায় নির্বাচন কমিশন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই। অনুষ্ঠানে কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থাকে এতদিন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা যা প্রয়োজন তা করা হবে। এবারের ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। হালনাগাদ প্রক্রিয়ায় আমরা কমপ্লিট তালিকা নিয়ে যাচ্ছি। আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এই খসড়া ভোটার তালিকা 18 লক্ষ ভোটার, এটা খুবই অল্প। আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে। একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার ভোটার তালিকা যতটা নির্ভুল হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন কমিশনাররা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যের সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাজবাড়ীতে 55 পদাতিক ডিভিশনের আয়োজনে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করে একথা বলেন তিনি আরও বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা যুদ্ধের বাস্তবসম্মত পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর নানা ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার ও প্যারা কমান্ডোরাও অংশ নেয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে মহড়া ঘুরে দেখান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যে অবস্থায় আছেন কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটাই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমাদের যা করতে হবে সেটা একটা প্রস্তুতি। যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাই আমরা হাততালি দিলাম তাদের। প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে।
সেনাবাহিনী ও বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসের কথা জানিয়ে অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার লন্ডনে টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিকের বিনামূল্যে ফ্ল্যাটের সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, টিউলিপ উত্তর লন্ডনের হ্যামস্টেডের ফিনচেল রোডে এই ফ্ল্যাটে ছিলেন। সেটি তার পরিবারকে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মিত্র। 2009 সালে আজমিনাকে বিনামূল্যে এই ফ্ল্যাটটি হস্তান্তর করেন শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ও বাংলাদেশি আইনজীবী মঈন গনি। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়, আর্থিক কোনো মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়। 2012 সালের মার্চ থেকে 2016 সালের মে মাস পর্যন্ত বিভিন্ন নথিতে ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেন টিউলিপ। লাইন মেরামতের কাজ শেষ হওয়ার দুদিন পরও গ্যাস সংকট কাটেনি। তিতাস বলছে, ঢাকার দিনের চাহিদা 230 থেকে 240 মিলিয়ন ঘনফুট গ্যাস, কিন্তু পেট্রোবাংলা সরবরাহ করছে 180 থেকে 190 মিলিয়ন ঘনফুট, যার প্রভাব পড়েছে বাসা, বাড়ি ও কারখানায়। রাজধানীর বনশ্রী, মিরপুর, ধানমন্ডি ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র সংকট। রাজধানীর বাগিচারটিকের বাসিন্দা স্বপ্না প্রস্তুতি নিচ্ছেন দুপুরের খাবার তৈরির, কিন্তু তা সম্ভব হবে কিনা অনিশ্চিত। কারণ বাড়িতে সংযোগ থাকলেও চুলায় গ্যাস নেই। এমন অবস্থা প্রায় 1 মাস ধরে। গ্যাস থাকে না, সকাল 6টায় গ্যাস চলে যা, তাই আমরা লাকড়িতে রান্ধি, প্রতিদিন লাকড়িতে রান্না হয় আমাদের। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাসাবো ও পুরান ঢাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও তিতাসকে বিল দিতেই হচ্ছে। 4টা বাজে গ্যাস যায়, রাত 12টা বাজে গ্যাস আসে, আমরা তো রাঁধতে পারি না। একবেলা যদি লার্কি দিয়ে রাঁধি, সবসময় কি লার্কি থাকে? লার্কি তো নাই আমাদের বাসায়। 4টা বাজে একটু আইব, আবার মনে করেন যাবো গা, আবার রাতে 3টা বাজে, আবার ভোর 4টা বাজে জায়গা। গ্যাস পাইলে আমরা রাঁধতে খাইতে খুবই কষ্ট, একবেলা খাইলে আর একবেলা না খাইতেই। খায়া থাকেন না খায়া থাকেন, গ্যাস বিল দেওয়াই লাগবে। গ্যাস লাইন মেরামতের জন্য শনিবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকার কথা জানিয়েছিল পেট্রোবাংলা, কিন্তু এরপরও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। তিতাসের দাবি, নভেম্বর থেকেই রাজধানীতে গ্যাস সংকট। জানুয়ারিতে আরও তীব্র হয়েছে, কারণ চাহিদার তুলনায় অন্তত 50 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করছে পেট্রোবাংলা। আমরা যেটা নভেম্বরে যেটা 1650 সবকিছু পেয়েছি, এখনো কিন্তু পুরোপুরি আসেনি। 800 একটু কম দিচ্ছে এফএসআরিও, হ্যাঁ। প্লাস হলো নভেম্বরে 900 মিলিয়ন ছিল, এখন 800 মিলিয়ন আছে। প্লাস লোকাল কিছু মেইনটেন্যান্সের কাজ হচ্ছে 900 নিতে, সেটাও এখনো শেষ হয় নাই, হ্যাঁ। যার ধরুন যেটা আসছে সেটাতে কিছুটা কাভার হয়েছে, কিন্তু পুরোপুরি কাভার হতে সময় লাগবে। পেট্রোবাংলার দাবি, শীতে গ্যাস উত্তোলন কম হয় ব্যাহত হচ্ছে সরবরাহ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এ মাসে চালু হচ্ছে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে। সব মিলে 1320 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে, যা চাহিদার প্রায় 10%। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি, তবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে 660 মেগাওয়াটের প্রথম ইউনিট। এর মধ্যে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটি নির্মাণ শেষ। কর্তৃপক্ষ বলছে, প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, বাণিজ্যিকভাবে শুরু মার্চে। আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরো 660 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে আমরা জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো। আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% চাহিদা আমরা পূরণ করতে পারবো। উৎপাদন চালু রাখার জন্য 1,25,000 টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে 1,65,000 টন। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে 9 টাকা। আমাদের 2টা কোলিয়ার্ড আছে, তো এই পুরো সিস্টেমটাই কিন্তু কাভার্ড। তো এটা হচ্ছে পরিবেশের সাথে কোনোভাবে, অ্যাম্বিয়েন্ট এয়ারের সাথে কোনোভাবে এটা যেন মিক্স হতে না পারে, এই কারণেই আসলে ফুল সিস্টেমটা আমরা কাভার করে ওইভাবেই ডিজাইন করা। বর্তমানে দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা 5,992 মেগাওয়াট।
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে দাঁড়াবে ৭,৩১২ মেগাওয়াট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, মাসের দ্বিতীয় সপ্তাহে তো বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আসছে, এখন বিদ্যুৎ বিভাগের প্রস্তুতি কি? 2019 সালের 31 আগস্ট কলাপাড়া উপজেলায় লোন্দা গ্রামের 915 একর জমির উপর বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের RPCL, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে RMPL পটুয়াখালী 1320 মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করা হয়। এই নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে 27,000 কোটি টাকা। গত বছর এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার কথা থাকলেও করোনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে তা সম্ভব হয়নি। তবে এই জানুয়ারি মাসে 14 থেকে 15 তারিখের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট অর্থাৎ 660 মেগাওয়াট উৎপাদনে শুরু করতে চায় কর্তৃপক্ষ। আর জুনে দ্বিতীয় ইউনিট বাকি 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ইতিমধ্যে পার্শ্ববর্তী উপজেলার আমতলীতে 400 কেবি সুইচিং স্টেশন ও 20 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের শাটডাউন শেষে এই স্টেশনটি ব্যাকফিট পাওয়ার রিসিভ করা হয়েছে। এছাড়া জেটি নির্মাণ, টারবাইন চুল্লি, কোল্ড স্টার, স্টিল স্ট্রাকচার, বয়লার, ট্রান্সফরমার ও জেনারেটর স্থাপন, টারবাইন, রোলিং, কেমিক্যাল, টিউব ক্লিন সহ যাবতীয় কাজ শেষ করা হয়েছে। মোট কথা বিদ্যুৎ কেন্দ্রটি 660 মেগাওয়াট প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন জুন পুরোপুরি প্রস্তুত শুরু হয়েছে। পরিবেশ বান্ধব এই কেন্দ্রটি উৎপাদনের শুরুর লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের মহাকর্মযজ্ঞ। ব্যস্ত সময় পাস করেছেন প্রকৌশলী সহ কর্মকর্তা কর্মচারীরা। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এখানকার কর্মকর্তারা জানিয়েছেন রামনাবাদ নদীর তীরে বিদ্যুৎ এই কেন্দ্রটির 92% কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু রাখার জন্য এই 1,25,000 মেট্রিক টন কয়লা তাদের কোল্ড স্টোরে মজুত রয়েছে। এছাড়া এ মাসের মধ্যেই 3টি জাহাজ আর 1,65,000 মেট্রিক টন কয়লা আসবে বলে জানিয়েছেন। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশ বান্ধব হওয়ায় কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। এছাড়া এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে জি, কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের রেকর্ড রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতবারের একই সময়ের তুলনায় এবার প্রায় 2,382 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস হাউসের অনলাইন প্রক্রিয়ার নানা ত্রুটির কারণে ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্য 83,000 কোটি, যা জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় 17 ভাগ। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে আদায় হয়েছে 35,903 কোটি 41 লাখ টাকা। গত অর্থ বছরে একই সময়ে আয় ছিল 33,521 কোটি 31 লাখ টাকা। গতবারের চেয়ে বেশি আদায় হয়েছে 2,382 কোটি 10 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বছরের শুরু থেকে দেশের সামগ্রিক অর্থনীতি নিম্নগামী। গেল বছরের চেয়ে আমদানি কমেছে খাদ্যশস্য 7 ভাগ, শিল্প কারখানার যন্ত্রপাতি 25 ভাগ, সার 30, তেলজাতীয় পদার্থ 13 ভাগ। তবে আমদানি কমলেও বেড়েছে শুল্ক আদায়। গত বছর নভেম্বর মাসে আমাদের যেই পরিমাণ জাহাজ এসেছিল, এই বছর নভেম্বর মাসে তার জাস্ট 50% জাহাজ আমাদের এসেছে। সো আমদানির পরিমাণটা তো কমে গিয়েছে, ডিউটি স্ট্রাকচার বৃদ্ধি পেয়েছে অথবা ট্যারিফ বৃদ্ধি পেয়েছে, সেসবের কারণে এটা বৃদ্ধি পেয়েছে আর কি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বন্যা, ধর্মঘট, ডলার সংকটের পাশাপাশি কাস্টমস হাউজের সার্ভার জটিলতায় সমস্যায় পড়েছেন তারা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হয় তাদের। বিরূপ পরিস্থিতিতেও এই প্রবৃদ্ধিটুকু আমরা মনে করছি এটা একটু আমাদের জন্য ইতিবাচক। ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছিল, এখনও বর্ধিত আছে,
এই কারণেও কিন্তু ধরেন রাজস্ব আদায় বেড়েছে পণ্য আমদানি কম হলেও। ব্যাকআপ সার্ভার সবসময় থাকা উচিত প্রত্যেকটা জায়গায়, না হলে কারণ এটা ক্রাশও হতে পারে, এটা হ্যাক হতে পারে, অনেক কিছু হতে পারে। সেজন্য একটা ব্যাকআপ সার্ভার থাকলে ওটা আপগ্রেডেশন হওয়া পর্যন্ত যাতে ওই ব্যাকআপ সার্ভারটা দিয়ে যাতে চালিয়ে নিয়ে যেতে পারে। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ডিসেম্বরে, যা প্রায় 6,500 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে মিঠুন মিত্র। রোববার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার পর হাসান ইমাম নাম রাখেন বলেও জানান তার ছেলে। আজ বাদ-জোহর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রকে। প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 22 ডিসেম্বর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। গত রাত 10:30টার দিকে তিনি মারা যান। বাবার পরে যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীর মিত্র। নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ-জোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। সৌদি তেল কোম্পানি আরামকো ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং বিনিয়োগ করতে চেয়েছিল, কিন্তু বিগত সরকার তাদের স্বাগত না জানিয়ে বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল। এমন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন বিদেশি বিনিয়োগকারীদের পথে বাধা তৈরি করত আওয়ামী লীগ। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিগত সরকার বিনিয়োগ বান্ধব দাবি করলেও তা ছিল কথার কথা। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, দুদেশের সম্পর্ক এখনো জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ রয়েছে। তিনি অভিযোগ করেন, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়, কিন্তু বিগত সরকার তা হতে দেয়নি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ফিরে গেছেন অনেক ব্যবসায়ী। Aramco, as my brother said, came between 2016 সাল থেকে অন্তত 3 বার বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো, কিন্তু বিগত সরকার তাদের স্বাগত জানায়নি। শুধু তাই নয়, সে সময় কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করত। তারা দেশের কথা বিবেচনা করেনি। সৌদি রাষ্ট্রদূতের কথায় সায় দেন অর্থ উপদেষ্টাও। দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিগত সরকারের দুর্নীতি ও ভুলনীতির কারণে অনেকে ফিরে গিয়েছিলেন, যেমন সৌদি আরবের আরামকো এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি। এখন এসব শুধরে নিতে হবে। আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, শেয়ার মার্কেটে অনেক কোম্পানি বিনিয়োগ করেছে। কিছু প্রতিষ্ঠানের কারখানা বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমরা দীর্ঘমেয়াদে থাকতে আসিনি। আমাদের লক্ষ্য সংস্কার। জানি 1-1.5 বছর এর জন্য যথেষ্ট নয়। কাজ সম্পূর্ণ না হলে আমাদের লক্ষ্য ফুটপ্রিন্ট রেখে যাওয়া। পায়ের চিহ্নটা রেখে যাব। গ্রামের মেঠোপথ যেমন পা দিয়ে তৈরি হয়, ইট বিকামস এ হাইওয়ে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কিছু বহুতল ভবন আর জনবহুল রাস্তার পাশে হওয়ায় বগুড়া জেলা কারাগার এখন পুরোপুরি অনিরাপদ। আর এই কারণে একটি দ্রুত সরিয়ে নেওয়া দরকার শহরের বাইরের কোনো নিরাপদ জায়গায়। এই কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালানোর ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়। কমিটি কারাগারে থাকা কয়েদি ও আসামিদের শ্রেণীবিন্যাস, জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নিয়মিত তল্লাশির ব্যবস্থা সহ আরও কিছু সুপারিশ রেখেছে। গত বছরের 25 জুন রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি কারাগারের সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাবার পর আলোচনায় আসে বগুড়া জেলা কারাগারের নিরাপত্তার বিষয়টি। শহরের জলেশ্বরী তোলায় কারাগারের চারপাশের দেয়াল ঘেঁষে আছে বহুতল ভবন ও চলাচলের বড় রাস্তা।
জেল পালানোর পর গ্রেপ্তার হলেও বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যাতে পুলিশ, র্যাব, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের রাখা হয়। কমিটি তাদের 19 পৃষ্ঠার প্রতিবেদন ইতিমধ্যেই জমা দিয়েছে জেলা প্রশাসকের কাছে। প্রতিবেদনে বলা হয়, পাশের সেলে রাখা জঙ্গিদের কাছ থেকেই জেল পালানোর ধারণা পায় কয়েদিরা। কমিটির সুপারিশে কারাগারের ওই সেলটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানানো হয়েছে। জাফলং সেল থেকে যে 4 জন ফাঁসির আসামি পালিয়েছিল, তো প্রত্যাশী সংস্থা জেল সুপার মহোদয় চিঠি দিয়েছে এটা অপসারণের জন্য। তো ভবন অপসারণের জন্য যে আমাদের যে প্রসিডিউর, আমরা ডিভিশন, সার্কেল, জোন ওয়াইজ যে প্রসিডিউর ফলো করি, এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। তবে সেলের ছাদ ফুটো করে পালানোর বিষয়টি সহজ নয় বলে মনে করেন অভিযুক্তদের অনেকেই। যেহেতু তারা ভাঙছে, অবশ্যই জেলখানার অভ্যন্তরীণ কোনো লোকের সাহায্য লাগছে তাদের, কারণ জেলখানার মধ্যে অনেক সিকিউরিটি আছে, ওয়ালও তো অনেক বড় বড়, এটা তো ভাঙা সম্ভব না। নাগরিক সমাজ মনে করে এত বড় ঘটনার পর কারাগারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। জেল পালানোর পর থেকে বগুড়া কারাগার নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রায় 141 বছরের পুরনো এই কারাগারের ধারণ ক্ষমতা 775 হলেও বন্দী থাকে গড়ে 2000। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূর দূরান্তের ঝর্ণা ও চড়া থেকে আনতে হয় খাবার পানি। পাহাড়ের বাসিন্দাদের অভিযোগ, পানির সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো সুরাহা হচ্ছে না। পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ বেশি, তাই সুনামগঞ্জের তাহিরপুরের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ঝর্ণা ও ছড়ার পানির উপর। বছরের অন্য সময় প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা মিটলেও বিপত্তি বাধে শুকনো মৌসুমে। অক্টোবরের শেষ দিক থেকে ঝর্ণা ছড়ার পর্যাপ্ত পানি পান না টিলার বাসিন্দারা। বারেক টিলা, মাঝের টিলা, চাঁদপুর টিলা সহ সীমান্তের 8 গ্রামের মানুষকে বিশুদ্ধ পানির খোঁজে ছুটতে হয় দূর দূরান্তে। তুলা পানিটা খাওয়াটাই মনে করেন যে অনেক কষ্ট হইতেছে। কি করে আমরা ফল ফলান্তি রইব, আর কি করে আমরা একজন দূর থেকে লুকাইলেও মানে এর আপ্যায়ন করবো, মানে পানি সানি দিয়ে আর আপ্যায়ন করতে পারি না। আমরা তো নিচে টিউবওয়েল আছে, ওখান থেকে পানি তুলে নিয়ে আসি খাওয়ার জন্য, আর গোসলের জন্য তো এখান থেকে অল্প পানি আছে, এটাই গোসল করি। পাহাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো কাজ হচ্ছে না। সরকারিভাবে যদি পাম্পের সাহায্যে পানি উঠানো যায় তাহলে কষ্ট কমবে তাদের। এটার একমাত্র সমাধান টিউবওয়েল গেড়ে এবং এটা পাম্পের মাধ্যমে এখানে ট্যাঙ্কি তৈরি করে প্রত্যেক বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া। অনুরোধ করতে ছিল মেম্বারে চেয়ারম্যান, এরা কিছু বলারই নেই। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে, কিছুদিনের মধ্যে জেলায় বেশ কিছু টিউবওয়েল বসানো হলে দূর হবে পানির কষ্ট। 4000 সাবমার্জিবল পাম্প আমরা পুরো সুনামগঞ্জ এর জন্য আমরা ইতিমধ্যে বরাদ্দ করেছি। ঠিকাদার নির্বাচন হয়েছে, মাঠ পর্যায়ে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু জায়গায়। ইনশাল্লাহ আমরা এই বছর আমরা 4000 টিউবওয়েল দুস্থ মানুষদের মাঝে আমরা পৌঁছে দিতে পারবো। সীমান্তে টিলার উপর বসবাসকারী 1500 মানুষ ভুগছে বিশুদ্ধ পানির সংকটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাড়তি মূল্যস্ফীতির প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পণ্য বেচা কেনায়। এতে একদিন ক্রেতারা যেমন পণ্য কেনা কমিয়েছেন, অন্যদিকে বেড়েছে ব্যবসায়ীদের স্টল স্থাপনের খরচ। এছাড়া ক্রেতা দর্শনার্থী কম থাকায় এখনও জমে ওঠেনি মেলা। পরিবার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন বেলাল। তবে মেলায় জিনিসপত্রের বাড়তি দাম দেখে হতাশ তিনি। উচ্চ মূল্যস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে বাড়তি দাম দেখে অন্যান্য পণ্য কেনার আগ্রহ নেই ভোক্তাদের। অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, কিন্তু দেখা যাচ্ছে দামটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকছে না, সেটা তো পছন্দ করে চলে যাচ্ছে, কিনতে পারছি না। এই ধরনের একটা প্রভাব তো করছে। অনেক কিছু আসলে দাম বেশি, যেমন রাইস কুকার, প্রেসার কুকার, এগুলো তো আসলে একটু দাম ওঠানামা করে। একটু বেশি দাম। গত বছর যে জিনিসগুলা 100 টাকা বা 120 টাকা কিনছি, এটা 130 টাকা, 40 টাকা বা 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, মেলায় ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন, আবার অনেকেই বিক্রি করছেন নিম্নমানের পণ্য। এবারের মেলায় মোট 362টি স্টল ও প্যাভিলিয়ন বসবে। মূল্যস্ফীতির চাপ এসব ব্যবসায়ীদের উপরও পড়ছে। তারা বলছেন, কয়েকগুণ বেড়েছে স্টল বসানোর খরচ। গত বছরের তুলনায় এবার একটু সামান্য বেশি হয়েছে মূল্যস্ফীতির কারণে। আমাদের স্টলটা গতবারের থেকে অনেকটা বড় করা হয়েছে এবং খরচটাও অনেকটা বেশি হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতির কারণে তারা একটা প্রেশারের মধ্যে আছে সবকিছু,
আর কি এটার জন্যই আর কি এই পরিস্থিতিটা দাঁড়াচ্ছে। এদিকে মেলায় এখনও ক্রেতা দর্শনার্থীদের ভিড় কম, তবে ব্যবসায়ীদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন রমজানে তেল চিনির মতো ভোগ্যপণ্যের কোনো ঘাটতি হবে না। সরবরাহ ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের। বলেন, মিল পর্যায়ে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই, তবে খুচরা বাজারে বাড়তি মুনাফা করা হয়। এক্ষেত্রে সরকারি নজরদারি ও তদারকি বাড়ানোর তাগিদ তার। দেশের ভোগ্যপণ্যের বাজারে পরিচিত নাম ফ্রেশ। ভোজ্য তেল, চা, চিনি, আটা, ময়দা সহ কয়েক ডজন পণ্যের বাজারজাতকারী মেঘনা শিল্প গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ। নতুন নতুন পণ্য নিয়ে দেশে বিদেশে বাজার সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। প্রতিবারের মতো এবারও আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণ্য আমদানি ও বাজারজাতে বাড়তি গুরুত্ব রাখছে তারা। 50 বছরে পদার্পণ উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। যে সমস্ত আইটেম আমদানি নির্ভর, সেখানে আমদানির উপর ডিপেন্ড করে। তো এটা আল্লাহর রহমতে একটা ভালো ইয়া যে বিশ্ববাজারে অনেক কিছুর দাম কমে আসছে, সহনীয় হয়েছে। দাম কম বেশি হতে পারে, বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই। আর রমজানও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। ভোগ্যপণ্যের বাজারে মিলারদেরই সিন্ডিকেট ও প্রভাব, এমন অভিযোগ ভোক্তাদের। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখে বড় শিল্প গ্রুপকে। ভোক্তা পর্যায়ে হয়তো বিভিন্নখানে কোনো রকম কিছু আছে কিনা আমার জানা নাই। ভোক্তা পর্যায়ে সরকারকে আরেকটু খুচরা লেভেলে, কারণ আমাদের হোলসেল প্রাইস থেকে এখনও খুচরা লেভেল অনেক বেশি। যেমন কালকে পত্রিকায় লিখছে যে চিনি আমরা 114 টাকা বিক্রি করি, খুচরা এখনও 20-25 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তো পার কেজিতে 10 টাকা 11 টাকা বেশি, এটা মনে হয় অনেক বেশি। দেশে ব্যবসার পরিবেশ এখনও চ্যালেঞ্জিং। সরকারি সেবা সংস্থাগুলোর মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন এই উদ্যোক্তা। ব্যবসায়ী পারমিশনের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো দ্রুত করে দেওয়া। তারপরে ধরুন আমাদের দেশে অবকাঠামো, সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ, গ্যাস নাই। ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট বা আমাদের কমিউনিকেশন, এগুলোকে সঠিক না করলে আপনি খালি ধরুন আমাকে বলবেন, আমি আপনাকে ওনাকে বলবো যে ব্যবসা করো, বড় করো, কর্মসংস্থান করো, কিন্তু এটা তো একটার সাথে একটা সম্পৃক্ত আছে। মেঘনা শিল্প গ্রুপে 54টি প্রতিষ্ঠানে কাজ করে 50,000-এর বেশি শ্রমিক। বার্ষিক টার্নওভার প্রায় 40,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।